রাধা নিজের বাড়ির উঠোনে ছিল। কাছেই রাখা ছিল তার ছেলে, পুত্রবধূ ও স্বামীর ছবি। সে ফটোর ওপরে হাত রাখে আর তার চোখ দিয়ে জল চলে আসে। রাধা সেই গ্রামের একজন বয়স্ক মহিলা ছিলেন, যার পরিবারের কিছুদিন আগেই একটি দুর্ঘটনায় মৃত্যু হয়। কিছুক্ষণ পর রাধা পুকুরের পাড়ে পৌঁছায়। তক্ষুনি গ্রামের এক ব্যক্তি রামলাল ওখানে আসে আর তার দিকে তাকায়। রাধা, তুমি এই পুকুরের জল নিতে পারবে না। তুমি একজন কুপয়া। নিজের বউ, মেয়ে আর স্বামীকে তো খেয়েই গেছো। এখন পুরো গ্রামকে নিজের ছায়া দিয়ে শেষ করতে চাও। রামলাল, আমার পরিবার দুর্ঘটনায় মারা গেছে, এতে আমার কি দোষ? আমিও এই গ্রামেরই, আমারও জল পাওয়ার অধিকার আছে। যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে এই পুকুর থেকে জল নিয়ে যেতে দেব না। যদি তাই হয় তাহলে আমি জমিদারের কাছে তোমার অভিযোগ করব। রাধা রাগের চোটে বালতি ফেলেই জমিদারের বাড়ির দিকে চলে যায়। জমিদার সাহেব, আপনার গ্রামে আমাকে পুকুর থেকে জল নিতে বাধা দেওয়া হচ্ছে, এটা কেমন অন্যায়? আরে গ্রামের লোক তো সেটাই বলে, যেটা আমি তাদেরকে বলতে বলি। আর আমিও তো এটাই মনে করি যে তুমি কুপয়া, সেই জন্য পুকুরের জলকে তুমি একদম হাত লাগাবে না, বুঝতে পারছো? কিন্তু আমার ঘরের জল বন্ধ হয়ে গেছে। আরে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার চাকরদের ডেকে তোমাকে তাড়িয়ে দেবো, তার আগে তুমি নিজেই চলে যাও। রাধার চোখে জল চলে আসে। সে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে যায়। রাধা গ্রামের প্রত্যেকটা বাড়ির দরজায় কড়া নাড়ে, কিন্তু কেউ তার সাহায্য করে না। রাধা, আমাদের ক্ষমা করো, জমিদারের বিরুদ্ধে আমরা যেতে পারবো না। আরে তোমাকে যদি আমরা জল দিই না, তাহলে জমিদার বাবু আমাদের গ্রাম থেকে বের করে দেবে। রাধা মন খারাপ করে গ্রাম থেকে বাইরে চলে যায়। তক্ষুনি একটা লম্বা জটাওয়ালা সন্ন্যাসী সেখানে আসে। তার হাতে একটা কমণ্ডল ছিল, যাতে জল ছিল। তুমি কান্না করছো কেন? রাধা নিজের কাঁপানো গলায় সন্ন্যাসীকে পুরো ঘটনা বলে। মনুষ্য কত স্বার্থপর হয়ে গিয়েছে, ওরা জানে না যে পানির মূল্য কি। সন্ন্যাসী চোখ বন্ধ করেন, কিছুক্ষণ মন্ত্র বিড়বিড় করেন, তারপর রাধার দিকে তাকান। মা, তুমি তোমার বাড়ি যাও, আমি রাত্রে তোমার বাড়িতে আসবো। রাধা আস্তে আস্তে নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। তার চোখ যায় একটি বন্ধ ঘরের দিকে, যেখান থেকে একটি আবছা আলো আসছিল। এই আলো কোত্থেকে আসছে? সে আস্তে আস্তে ঘরের দরজার দিকে এগিয়ে যায়। তক্ষুনি সে অনুভব করে যে তার পায়ের নিচে কিছু একটা পড়ে আছে। সে নিচের দিকে তাকায় আর হতবাক হয়ে ওঠে। বালু, বালু এখানে কি করে এলো? সে ঘাবড়িয়ে যায় আর দরজা খুলে দেয়, এবং যেইমাত্র দরজা খোলে তার চোখ আশ্চর্য হয়ে ছানা বড়া হয়ে যায়। ঘরের ভেতরে কোনো মেঝে বা দেয়াল ছিল না, একটা বিস্তীর্ণ মরুভূমি ছিল, শুধু বালি ছড়ানো ছিল দূর দূরান্তে। এটা এটা কি করে সম্ভব? আমার ঘরের ভেতরে মরুভূমি রয়েছে, আমি কি স্বপ্ন দেখছি নাকি? সে আস্তে আস্তে পা বাড়ায়। তক্ষুনি সেই একই সন্ন্যাসী আলোর মাঝখানে আবির্ভূত হন। সাধু বাবা, এটা কি হলো? আমার ঘর মরুভূমিতে পরিণত হয়েছে। আমি আগেই তৃষ্ণার্ত মারা যাচ্ছিলাম, আর আপনি এটা আরো কঠিন করে তুললেন। চিন্তা করো না মা, আমার সঙ্গে চলো। সাধু আস্তে আস্তে মরুভূমিতে এগিয়ে যান। রাধা ইতস্তত হয়ে তার পেছনে পেছনে চলে যায়। দূর দূরান্তে শুধু বালিই দেখতে পাওয়া যাচ্ছিল। অনেকটা পথ হেঁটে তারা একটা বিশাল পুকুরের কাছে পৌঁছায়। কি সুন্দর পুকুর, সত্যি নাকি? যাও মা, তুমি তোমার তেষ্টা মিটিয়ে নাও। রাধা তাড়াতাড়ি পুকুরের পাড়ে বসে পড়ে আর জল খেতে শুরু করে। সাধু বাবা, আপনি আমার তৃষ্ণা মেটালেন, এই জল তো অমৃতের মতো। মা, আজ থেকে এই পুকুরটা শুধুমাত্র তোমার।
এখনই জলের মালকিন শুধুমাত্র তুমি। কিছু সময় পরে তোমার গ্রামের লোকজন নিজে থেকেই তোমার কাছে আসবে। সেই সময় জলের ওদের আসল মূল্য বুঝতে শিখিও। সাধু আস্তে আস্তে আলোতে লুপ্ত হয়ে যান। পরের দিন সকালে গ্রামের লোকেরা পুকুর থেকে জল ভরতে আসে, কিন্তু তারা দেখে আশ্চর্য হয় যে পুকুর পুরোপুরি শুকিয়ে গেছে। আরে এসব কি হলো? আমাদের পুকুর কোথায় গেল? এই জল তো পুরোপুরি শুকিয়ে গেছে, এখন আমরা কি করব? গ্রামের লোকেরা একত্রিত হয়ে জমিদারের কাছে যায়। সকাল থেকে বাড়িতে জল নেই, আমার বউ বাচ্চারা জল না খেয়ে রয়েছে। আরে এসব হচ্ছেটা কি? জমিদার, এই গ্রামে জল পাওয়া যায় না, নাহলে থাকবো কি করে আমরা এখানে? আর কিছু একটা করতে হবে, নাহলে এই গ্রাম ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু আমাদের এই সমস্ত সম্পত্তি, আমাদের জমি জমা সবকিছু তো এখানেই আছে। তক্ষুনি এক বয়স্ক কাকিমা বাড়ি থেকে বাইরে আসে। শুনেছি কিছুটা দূরে একজন সাধু বাবা থাকেন, আমরা ওনার কাছেই যাই না কেন? উনি আমাদের সাহায্য করতে পারবেন। গ্রামবাসী আর জমিদার একে অপরকে দেখে। গ্রামবাসী আর জমিদার ওই সন্ন্যাসীর কাছে যান। মহারাজ, আমাদের গ্রামের জল হঠাৎ করে শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে, বাঁচান আমাদের। তোমাদের জল তোমরা মরুভূমিতে পাবে। গ্রামবাসীরা আশ্চর্য হয় আর একে অপরের সাথে কথা বলে। আরে কি বলছেন মহারাজ? মরুভূমিতে জল কোত্থেকে আসবে? মহারাজ, আপনি পরিষ্কার করে বলুন তো, তোমাদের গ্রামে কোনো তৃষ্ণার্থীর অভিশাপ লেগেছে? তোমরা পৃথিবীর যে কোণেই যাও না কেন, তোমাদের কপালে জল পাবে না। যখনই তোমরা জল ছোঁয়ার চেষ্টা করবে, সেটা অন্য কোনো জিনিসে পরিবর্তিত হয়ে যাবে। কিন্তু আমাদের জল তো লাগবে মহারাজ। আরে জল ছাড়া আমরা বাঁচবো কি করে? বেশি দূরে যাওয়ার তোমাদের দরকার নেই। তোমাদের গ্রামে রাধা নামের একজন বুড়ি মহিলা থাকতো, যাও ওর সাথে দেখা করো। গ্রামবাসীরা আর জমিদার আশ্চর্য হয়ে একে অপরকে দেখে। তারা সবাই রাধার বাড়িতে পৌঁছায়, কিন্তু দরজায় তালা ছিল। জমিদার এদিক ওদিক দেখে আর জানালার ভেতরে তাকায়। একটা আলো দেখতে পান উনি। একে এই বাড়ি থেকে আলো আসছে কোত্থেকে? গ্রামবাসীরা দরজা খুলে দেয়, কিন্তু যেই মাত্র ভেতরে পা রাখে, তারা নিজেদেরকে মরুভূমিতে পায়। সামনে একটা বিশাল পুকুর দেখতে পাওয়া যায়। পুকুরের পাড়ে রাধা বসেছিল। বুঝে গেছি, এই পুকুরটা আমাদের গ্রামেরই, তাই না? রাধা, তুমি নিশ্চয়ই জাদু টোনা করেছ। জাদুবিদ্যা? আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তখন কেউ আমার সাহায্য করেনি। এখন তোমরা সবাই তৃষ্ণার্ত, তখন তোমাদের কি হয়েছে? কিন্তু জমিদারের জল স্পর্শ করা মাত্রই তার হাত ঝলসে যায়। এটা কি হলো? রাধা, অন্তত পক্ষে গ্রামের লোকেদেরকে জল খেতে দাও, তাহলে সবাই তৃষ্ণার্ত হয়ে মারা যাবে তো। এখন বুঝতে পারলে যখন কেউ তৃষ্ণার্ত হয়ে মরে তখন তার কি অবস্থা হয়? গ্রামবাসীরা খুব লজ্জা পায়। তারা হাত জোড় করে রাধার কাছে ক্ষমা চায়। তক্ষুনি সাধু রঙিন আলো নিয়ে হাজির হন। এইসব কিছু আমি করেছিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে যাতে কোনো মানুষ কখনো কুপায় হয় না, বুঝেছ? রাধার পরিবার ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, এতে ওর কি দোষ বলো তো? কিন্তু তোমরা ওর সাথে অন্যায় করেছো। আমরা অনেক বড় ভুল করেছি মহারাজ। আরে ভুল করার একটাই উপায়, রাধাকে ওকে ওর সম্মান আবার ফিরিয়ে দাও। গ্রামবাসীরা রাধাকে সাথে নিয়ে গ্রামে ফিরে যায়। গ্রামে ফিরেই আবার পুকুর ফুটে ওঠে। এবার থেকে তুমি হলে আমাদের মায়ের মতন, বুঝেছো? আমরা তোমার রক্ষা করবো সব সময়। গ্রামবাসীরাও এই বিষয়ে একমত। রাধার চোখে খুশির জল চলে আসে।